সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনে পুড়ে গেছে দুটি ট্রান্সফরমার। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিবকে হুমকি দেয়া মহসিন সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। বরিশালে সুন্দরবন 11 লঞ্চে যুবককে কুপিয়ে হত্যা। ঘাটে লঞ্চ ভেড়ানোর পর খুন, ধারণা পুলিশের। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। ট্রেনে ত্রুটি আর ঝুঁকিপূর্ণ রেলপথের কারণে মৃত্যু ফাঁদ আখাউড়া সিলেট রুট। বারবার দুর্ঘটনায় যাত্রীদের উৎকণ্ঠা। খোলাবাজারে দাম বেশি হওয়ায় সরকারকে ধান চাল দিচ্ছেন না কৃষক। সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে সংশয়, মজুদ বাড়ানোর পরামর্শ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। প্রায় 2 ঘন্টা পর সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরো সিলেট জেলা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিস জানায় বেলা 11টার দিকে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। জাতীয় গ্রিডের সাবস্টেশনে আগুন লেগে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আরও একটি ট্রান্সফরমারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এখানে একটা ট্রান্সফরমার আছে 11 কেবি 30 কেবি, ওইটাই স্পার্ক হইয়া মানে বিকট এক শব্দ হয়েছে, হইয়া আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ চলে গেছে। ওখান থেকেই আগুন আপনার চতুর্দিকে তারে তারে আপনার এই আতশবাজির মতো ছিটরেই ছিটরেই চলে গেছে। যাওয়ার পরে যেখানে আপনার পাইছে ওখানেই আপনার এফেক্ট হয়েছে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, প্রায় 2.5 ঘন্টা হলো আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন সার্বিক পরিস্থিতি কি? আজকে সকালে যে সিলেটের বিদ্যুৎ উপকেন্দ্রটি অর্থাৎ 11টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং সেইটি আসলে 33 বা 11 কেভির যে আসলে বিদ্যুৎ সঞ্চালন, সেখানটা যে ট্রান্সফরমার সেখান থেকে আসলে স্পার্ক করে পরবর্তীতে আমাদের সিলেটের যে আসলে জাতীয় গ্রিডের যে রিসিভার বলা হয় অর্থাৎ ট্রান্সফরমার, জাতীয় গ্রিড থেকে যে ট্রান্সফরমারে বিদ্যুৎ গ্রহণ করা হয় সেখানটায় আগুনটা ছড়িয়ে পড়ে এবং এর ফলে 2টি ট্রান্সফরমার একদম পুড়ে গিয়েছে। একই সাথে ফিডার এবং যে জাতীয় গ্রিডের ট্রান্সফরমার তার থেকে যে বাসের মাধ্যমে অর্থাৎ যে প্রক্রিয়ায় বিতরণ বিভাগের ট্রান্সফরমারে বিদ্যুৎ পরিসঞ্চালন হয় সেটিও আসলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সিলেট মহানগরী সহ জেলার সকলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় এই মুহূর্তে রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। এদিকে আসলে এই ভস্মীভূত হওয়ার পর ফায়ার সার্ভিস চলে যাওয়ার পর যে ধ্বংসস্তূপ সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এবং এ ব্যাপারে যিনি রয়েছেন প্রধান প্রকৌশলী। সিলেট জেলা যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এটি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? এই বিষয়টি আমরা প্রশ্ন করেছিলাম যিনি এই কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী রয়েছেন মোকাম্মেল হোসেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে কখন নাগাদ বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হবে সেটি পরিষ্কার করে বলা সম্ভব হচ্ছে না, কারণ এই যে লাইনগুলো ভস্মীভূত হয়েছে কিংবা এই যে ট্রান্সফরমার ভস্মীভূত হয়েছে সেটি ঠিক করতে কত সময় লাগতে পারে কিংবা আরো কি কি সার্কিট কিংবা কি কি নষ্ট হয়েছে সেটা আগে নিরূপণ করতে হবে। বিতরণ করতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিরূপণ করার পরে আসলে বলা সম্ভব হবে কতক্ষণ লাগতে পারে ঠিক করতে, কতক্ষণ পরে আসলে এই বিদ্যুৎ বিভাগটা তাদের যে ক্ষতি রয়েছে সেটা পুষিয়ে বিদ্যুৎ বিতরণ চালু করতে পারে। সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তবে কত সময় লাগতে পারে সেইটি আমাদেরকে প্রধান প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তিনিও আমাদেরকে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো তদন্ত কমিটি হয়েছে কিনা?
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি এবং আমরা আসলে এখন পর্যন্ত গত 1 ঘন্টা ধরে প্রধান প্রকৌশলী সহ কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি না, কারণ এই সকাল থেকেই আসলে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে অনেকেরই মোবাইল সুইচ অফ এবং তারা আসলে ব্যস্তপূর্ণ সময় কাটাচ্ছেন। তবে তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে এবং কি কারণে এই বিদ্যুৎ থেকে যে এখানে অগ্নুৎপাতের ঘটনা ঘটলো কিংবা অগ্নি সংযোগের ঘটনা ঘটলো তা জানানো সম্ভব হবে। এবং একই সাথে সিলেটের যে 4টি সাবস্টেশন রয়েছে উপকেন্দ্রের পরে সিলেট SND 1, SND 2 এই ধরনের যে সাবস্টেশনগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে সিলেট মহানগরীতে বিদ্যুৎ বিতরণ করা হয়, সেগুলোতেও কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে পুরো সিলেট মহানগরী জেলায় এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। মাধব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে। ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া মহসিন তালুকদার নামের ওই ব্যক্তিকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব। এর আগে সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন পুলিশের উপপরিদর্শক SI মাহবুব মোর্শেদ। এরপর থেকেই তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে সাকিবের অংশ নেয়াকে কেন্দ্র করে রোববার ফেসবুক লাইভে ভিডিওতে ধারালো অস্ত্র উঁচিয়ে তাকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামের এক ব্যক্তি। তার বাড়ি সিলেট মহানগরের জালালাবাদ থানায়। বরিশালে MV সুন্দরবন 11 লঞ্চে শামীম হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে লঞ্চের 4র্থ তলার ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লঞ্চের 11 নিরাপত্তা কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নৌপুলিশ। সোমবার রাত 9টার দিকে MV সুন্দরবন 11 লঞ্চটি প্রায় 350 যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। ভোর 3:30টায় লঞ্চটি বরিশাল ঘাটে ভিড়ে। যাত্রীরা নেমে যাওয়ার পর লঞ্চ পরিষ্কার করতে গিয়ে 4র্থ তলার ছাদে ওই যুবকের মরদেহ দেখতে পায় কর্মীরা। আমরা যাত্রী নামার পরে আমরা ধর্মসার কাজের জন্য ছাদে আসছি পাইপ নিয়ে, যে পাইপ নিয়ে পানি মারবো, পানি নিয়ে ধুতে পারবো। তখন আমরা উঠে এখানে দেখছি লাশটা পড়ে আছে। দৌড়িয়ে আমার তার গেছে যে ভাই কামবাজ খেয়েছে, একটা লোক মাই ঠিক আছে। এই কি লোক মাই হয়েছে আমি ভয়তে প্রথম গেছি, ভয় পাইছে কি লোক মাই হয়েছে, তারপর দৌড়িয়েছে আই দেখি এই অবস্থা। লঞ্চটি ঘাটে ভেড়ানোর পর ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। তার পেট, বুক সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। কাল রাত যখন লঞ্চ ছেড়ে আসছে 9টা, এখানে পৌঁছাইছে 3:30-4টা থেকে। এর মাঝারে যে কোনো টাইমটা হবে একদম। তার বুকের মাঝখানে 2টি স্টেপ আছে এবং পেটের আছে ডান সাইড করে 2টা স্টেপ আছে। এ ঘটনায় লঞ্চের 11 নিরাপত্তা কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নৌপুলিশ। আমরা আগে নিশ্চিত হতে চাই যে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত থাকতে পারে। লঞ্চ কোম্পানিকে যারা এখানে এই লঞ্চে বিশেষ করে যারা সিকিউরিটির দায়িত্বে ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মূলত যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তাদের খুব একটা হেডেক ছিল বলে মনে হয়নি। নিহত যুবকের নাম শামীম হাওলাদার। তিনি নারায়ণগঞ্জের একটি ব্রেড ফ্যাক্টরির সুপারভাইজার ছিলেন। 3 দিনের ছুটিতে গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটি উপজেলার জম্বুরা গ্রামে যাচ্ছিলেন। এমন ঘটনায় উদ্বিগ্ন লঞ্চ যাত্রীরা। উঠেছে লঞ্চের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন। তারা লঞ্চে যেভাবে ডিউটি দরকার, যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার, তারা ওইভাবে দিচ্ছে না। যদি তারা ওইভাবে দিত তো আজকে এই ধরনের মার্ডার হইতো না। পারো আমাকে সন্ধ্যাবেলা ফোন দিয়েছে যে মামা আমি লঞ্চে উঠছি। মুখে কোন লঞ্চে উঠছো, কইতেছে যে সুন্দরবন 11তে। এই পর্যন্ত ওর সাথে আমার সাথে কথা, তারপর ওর সাথে আমার সাথে কথা হয় নাই। ঘাতকের সন্ধান ও হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে র্যাব, PBI ও CID। তার কাছে কোনো ছিনতাই হিসাবে কোনো কিছু নেছে অথবা আরও কোনো কিছু তার সাথে শত্রুতা আছে কিনা সেটা তদন্তকালে জানা যাবে। এর আগে গত 14 সেপ্টেম্বর MV পারাবাদ 11 লঞ্চের কেবিনে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ নিয়ে গত 5 বছরে ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলোতে 4টি খুনের ঘটনা ঘটল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, লঞ্চে এত মানুষ, তার মধ্যে কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো? পুলিশ এ বিষয়ে কিছু বলছে কিনা, তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা আপনি?
ধন্যবাদ। তার আগে বলে রাখি যে নিহত যে স্বামী ছিল তার পোস্টমর্টম হয়ে গেছে এবং লাশ তার স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে বলে রিভার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর যে কথাটি বলা হচ্ছে যে এত লোক ছিল, আসলে লঞ্চ ঘাট ভিড়ে 3:30 নাগাদ। তো এই সময় ম্যাক্সিমাম যাত্রী যারা থাকে একতলা, দুতলা, তিনতলা, তাদের সবারই দৌড় থাকে কে কখন কার আগে বের হবে। যারা সিটির বাসিন্দা থাকেন তারা একটু পরে নেমে থাকে, অর্থাৎ একটু আলো উঠলে তারপর তারা যারা যাবেন তারা তাদেরকে আবার বাস ধরতে হয়, কিন্তু তারা নেমে যান। আর এই সময়টায় চারতলায় যাওয়ার লোকের আসল সংখ্যা খুব কমই থাকে এবং চারতলা থেকে আগে ভাগে নেমে তারা নিচে নেমে আসেন। এই সময়টায় যে ছাদ ছিল, ছাদটা আসলে নিরিবিলি জায়গা ছিল। কেন এই ছেলে ছাদে গেল বা কেন তাকে ছাদে নিয়ে গেল সেটি এখন একটি প্রশ্ন। তো অ্যাকচুয়াল বিষয়টি হচ্ছে যে হত্যাকাণ্ডের পর লঞ্চের কেউ এখন পর্যন্ত কিন্তু এই যাত্রী যারা ছিল তারা কিন্তু কেউ টের পায়নি। অর্থাৎ সব চলে যাওয়ার পর ধোয়া মোছার কাজ যখন শুরু হচ্ছে তখন কিন্তু এই লঞ্চের লস্কর প্রথমে টের পায়। আর যে কথাটি আমাদের খবরে বলা হয়েছে যে গত 5 বছরে 4টি হত্যাকাণ্ড ঘটে গেছে। গত সেপ্টেম্বরেও আমরা দেখলাম একটি হত্যাকাণ্ড ঘটে গেছে। তো একের পর এক এই হত্যাকাণ্ড আসলে যাত্রীরা নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে এ ঘটনায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে নৌ পুলিশ। তারা কি কিছু বলেছেন? না, কাউকে আটক করা হয়নি। এখানকার তিনজন যে নিরাপত্তা কর্মী রয়েছে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে যে অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি হতে পারে এটা জানার জন্য। সিসি ক্যামেরায় চারতলার ওইখানটায় সিসি ক্যামেরা থাকার কথা নয়, তারপরে টোটাল সিসি ক্যামেরার যতগুলো ফুটেজ রয়েছে সবগুলো ডাউনলোড করা হচ্ছে, সেগুলো সার্চ করা হবে। আর ইতিমধ্যে আমরা জেনেছি যে ওর যে মামা রয়েছে অর্থাৎ নয়ন খান, তাকে নিয়ে কোনো একটি সংস্থা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, নিশ্চয়ই তারা কোনো ক্লু পেয়েছেন। তো অ্যাকচুয়ালি যে কথাটি আসলে আবার বলা হচ্ছিল যে নিরাপত্তা কর্মীদের তারা জিজ্ঞাসাবাদ করতে, নিরাপত্তা কতটুকু। দেখুন, এক একটি লঞ্চ বিশাল বিলাসবহুল লঞ্চ, এক একটি লঞ্চের যে পরিমাণ ডেকোরেশন করা হয়, যে পরিমাণ ফ্যাশন অ্যাড করা হয়, তাতে করে এই এক একটি লঞ্চের পেছনে তারা খরচ থেকে 30 কোটি 40 কোটি টাকা, আবার সময় বিশেষে তারও বেশি। কিন্তু নিরাপত্তার বিষয়টি এত খেলো যে আসলে এর কোনো মানে হিসেবই এরা দিতে পারেন না। যেমন এই সমস্ত লঞ্চে কিন্তু আমরা দেখেছি যে এক একটি লঞ্চে 10 জন 8 জন করে আনসার থাকতো, সশস্ত্র আনসার। 2006 সাল থেকে সেটিও তারা নামিয়ে দিয়েছেন। কি কারণে নামিয়েছেন তারাই বলতে পারবেন। এরপর থেকে যেটি করা হচ্ছে, যেই লঞ্চটি আমার পেছনে আছে এই সুন্দরবন লঞ্চ, এটাই এই ঘটনাটি ঘটেছে। তো এই কর্তৃপক্ষ যেটি করেছেন বা অন্যান্য কর্তৃপক্ষরা যেটি করছেন যে আনসারদের পক্ষ থেকে মধ্য থেকে যারা রিটায়ার্ড করেছেন অথবা বাইরে আছেন, রেস্টে আছেন, তাদেরকে তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে এখানে এনে থাকেন বেতনযুক্ত হিসাবে। তো 3 জন তারা রয়েছে, এই লঞ্চে রয়েছে 3 জন। এই 3 জনকে জিজ্ঞেস করলাম যে আপনারা সাথে কেন ছিলেন না। তারা যেটি বলছে যে মুরাদ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে। বাগেরহাটের মোরেলগঞ্জে 17 দিনের শিশু সোহানা আক্তার চুরির ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা করেন শিশুটির দাদা আলী হোসেন খান। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে তার 17 দিন বয়সী মেয়ে সোহানা চুরি হয়। শিশুটির বাবার অভিযোগ, রাতে কোনো এক সময় তার স্ত্রীর পাশ থেকে সোহানাকে চুরি করা হয়েছে। এরপর খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি। এই ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারের কথা জানালেও এখন পর্যন্ত তার খোঁজ পায়নি পুলিশ। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় চট্টগ্রামে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চকবাজার, টেরিবাজার, রেয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদে অভিযানের সময় পথচারীদের মাস্ক পরার বিষয়ে সচেতন করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। ফেনীতে মাস্ক না পরায় 50 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নাটোরে জেলা পুলিশের পক্ষ থেকে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচি শুরু হয়েছে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে বেলা 11:30টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। শহরের 3টি প্রবেশ পথে অবস্থান নিয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। মাস্ক ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেয়া হবে না। ত্রুটিপূর্ণ রেলপথ আর ট্রেনের কারণে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে আখাউড়া সিলেট রোড। 2 মাসের ব্যবধানে মৌলভীবাজারে 2টি তেলবাহী রেল লাইনচ্যুতির ঘটনা ভাবিয়ে তুলেছে যাত্রীদের। রেল ভ্রমণে বাড়ছে অনীহা, যদিও এই রুটে এ ধরনের সমস্যার কথা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় তেলবাহী 7টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের প্রায় 24 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগে 15 সেপ্টেম্বর বরমচাল স্টেশনের পাশে মুমিনছড়ায় আরও একটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। একই স্টেশনের পাশে আরও একটি বড় দুর্ঘটনা ঘটে গত বছরের 23 জুন। সে সময় ব্রিজ ভেঙে 5টি বগি উল্টে 4 জন মারা যান। বারবার ট্রেন দুর্ঘটনা ভাবিয়ে তুলছে যাত্রীদের। ত্রুটিপূর্ণ লাইন দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর পার করছেন তারা। যেটার উপর বড় করে রেলই চলতেছে সেই ক্লিপই নাই, তাইলে মানে রেল কিভাবে চলবে? একটা সময় ট্রেনে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু আজকের এই দিনে এসে আমরা ট্রেনে ভ্রমণ করার জন্য আমরা নিজেরাই ভয় পাই। এই রেল লাইনটা খুব ঝুঁকিপূর্ণ আছে, নাট নাই, তারপরে ব্রিজ দুইটি আছে, ব্রিজ দুইটাও তোমার একবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মৌলভীবাজারে ছোট বড় 1.5 শতাধিক রেল ব্রিজের অধিকাংশই শত বছরের পুরনো। লাইনের বিভিন্ন জায়গায় নেই নাটবল্টু, স্লিপারেও ধরেছে পচন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক আছে, তারা লাইনের সবসময় কাজ করে, দেখাশোনা করে। যদি তাদের এগুলো তারা জানে বা দেখে তাহলে কাজ করে। আমাদের কাজ হইল শুধু তাদের ইনফরমেশন করে দেওয়াটা। সিলেট আখাউড়া রেল লাইনে মৌলভীবাজার অংশের দৈর্ঘ্য 80 কিলোমিটার। এই লাইন ও সেতুর কোথাও কোনো সমস্যা নেই দাবি করেন রেলের প্রকৌশলী। ঘন ঘন অ্যাক্সিডেন্ট হইতেছে, যে এটার কারণটা এটা আমাদের মেজর কোনো কারণ নাই। এটা গাড়ি চলমান থাকলে এটা যে কোনো সময় অনেক সেটা তদন্ত হয়, তদন্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি দোষী হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন 6টি আন্তনগর, 2টি লোকাল ট্রেন অন্তত 15 বার চলাচল করে। যাতায়াত করেন 20 থেকে 25 হাজার যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ শহরে রয়েছে 20টির বেশি পরিবহন স্ট্যান্ড, অথচ দূরপাল্লার বাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহন পার্কিং করা হয় শহরের 5টি গুরুত্বপূর্ণ সড়কে। এতে যানজটে নাকাল নগরবাসী। প্রশাসন বলছে নানা উদ্যোগ নিলেও সড়ক দখলমুক্ত করা যাচ্ছে না। সিরাজগঞ্জ পৌর সড়কে মূল সড়ক মাত্র 5টি। এসব সড়ক এখন পরিণত হয়েছে অলিখিত পরিবহন স্ট্যান্ডে। স্থানীয় যানবাহন থেকে শুরু করে দূরপাল্লার বাস, ট্রাক সবই অবাধে পার্কিং করে রাখা হয় সড়কে। শহরে বেশ কয়েকটি পরিবহন স্ট্যান্ড থাকলেও সড়ক দখল করে গাড়ি পার্কিং করে রাখায় বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে। গাড়ি মেরামতের ওয়ার্কশপের কাজও চলছে সড়ক দখল করেই। অসংখ্য বাস, গাড়ি, সিএনজি এগুলো সব আমাদের দোকানের সামনে রাখে। আমাদের ব্যবসায়িক সমস্যা, বাইরের লোকজন দেখতে পায় না এবং এই রাস্তায় সবসময় জ্যাম হয়ে থাকে। যেখানে সেখানে রেখে দেয় গাড়িগুলো, আমাদের যাতায়াতে অসুবিধা হয়, রাস্তা পারাপার নানান রকমের দুর্ঘটনা ঘটে। পরিবহন মালিক ও শ্রমিকদের সদিচ্ছার অভাবে সড়কে গাড়ি পার্কিং বন্ধে কোনো উদ্যোগই কার্যকর হচ্ছে না, জানান মেয়র। যানজট নিরসনের জন্য সিরাজগঞ্জে আমরা অনেক চেষ্টা করছি। কবরস্থানকে অনেক সুন্দর করা হয়েছে, রাস্তা 4 লেন করা হয়েছে, তারপরেও দেখা যায় ওই এলাকায় কবরস্থান থেকে রেল স্টেশন পর্যন্ত বাস, ট্রাকে অবৈধভাবে দখল করে থাকতেছে। এটা আমার মনে হয় প্রশাসন, সিরাজগঞ্জের জনগণ এটার বিরুদ্ধে সোচ্চার হলে এটার সমস্যার সমাধান করা যাবে। পুলিশ বলছে বারবার উদ্যোগ নিয়েও সমন্বয়হীনতার জেরে সুফল মিলছে না। যারা সড়ক নির্মাণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। বিরতির পর ফিরে এলাম সমগ্র বাংলাদেশে। কুষ্টিয়ায় 3 কার্য দিবসে ধর্ষণ মামলার রায়ে এক আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আব্দুল কাদের উপস্থিত ছিলেন। গত 4 অক্টোবর মিরপুর উপজেলার সিরাজুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীকে অফিসে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাদ্রাসা সুপার আব্দুল কাদের। এ ঘটনায় 5 অক্টোবর মামলা করেন নির্যাতিতার বাবা। 13 অক্টোবর চার্জশিট দেয় পুলিশ। মামলায় 13 জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে কিশোরগঞ্জের তারাইলে কৃষক আশিদ মিয়া হত্যা মামলায় 1 জনের মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। খোলা বাজারে ধানের দাম বেশি হওয়ায় এবার ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এজন্য বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি মজুদ বাড়াতে চাল আমদানির কথা বলছেন ব্যবসায়ীরা। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন কাটা মারাই পুরো দমে শুরু হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
1040 টাকা মন দরে ধান, 1480 টাকা মন দরে সিদ্ধ চাল ও 1440 টাকা মন দরে আতপ চাল কেনা শুরু করেছে খাদ্য অধিদপ্তর। কিন্তু বাজারে সব ধরনের ধান চালের দাম এখন মন প্রতি গড়ে 200 টাকা বেশি। এ কারণে খোলা বাজারেই ধান বিক্রি করছেন চাষিরা। এবার ধানের ফলন কম কিন্তু দামে বেশি পাইছি। গতবার বেচছি 740 টাকা, এবার পাইছি 1100 টাকা, 1050 টাকা এরকম। এর জন্য আমাকে একটু পোষাচ্ছে। সরকারি গুদামে ধান চাল দিতে চাষি ও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় প্রভাব পড়বে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমে। এ অবস্থায় মজুদ বাড়াতে চাল আমদানি করার পরামর্শ দিচ্ছেন চালকল মালিকরা। তাতে সমর্থন দিয়েছেন খাদ্য কর্মকর্তারাও। আমাদের দেশে যদি ঘাটতি থাকে তাহলে এইখান থেকে আভ্যন্তরীণ বাজার সংগ্রহ করে এটি ঘাটতিটা আরো বাড়বে এবং ভোক্তাদের ক্ষেত্রে করা, অর্থাৎ চালের বাজার এমনি বেড়ে যেতে পারে। বাজার থেকে চাল তুলে নেওয়ার ব্যাপারটা সেটিও আমরা এখান থেকে অব্যাহতি পাবো। তাতে ঘাটতিটা অন্তত মেকআপ হবে, বাইরের থেকে না আনলে এটা মেকআপ হবে না। আমরা প্রথম পর্যায়ে 50,000 মেট্রিক টন সংগ্রহ করতে যাচ্ছি এবং আমাদের পরিকল্পনা আছে প্রয়োজনে G2G বা আবার নেক্সট স্টেজে আরো সংগ্রহ করব। তবে সেটা নির্ভর করছে যে বর্তমানে বাজার পরিস্থিতি, আমাদের সংগ্রহের গতি, মজুদ, সার্বিকভাবে সবকিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নেব। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন কাটামারাই পুরোদমে শুরু হলে ধান চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে। আমাদের যে সরকার নির্ধারিত দর, এটিও কিন্তু একটি ভালো দর দিয়েছে। দরটা একেবারে আমাদের যৌক্তিক, যেটা 26 টাকা পার কেজি ধানের মূল্য। আমরা 1040 টাকা পার মন ধান আমরা আশা করছি যে আমরা কৃষকের কাছ থেকে নিতে পারব। এবার চাষিদের কাছ থেকে 2 লাখ টন ধান, চালকল মালিকদের কাছ থেকে 6 লাখ টন সিদ্ধ এবং 50,000 টন আতপ চাল কিনবে সরকার। এ সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী। বাদ জোহর বিএল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল 10:30টায় হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় শরীয়তপুরে। 11টায় সর্বস্তরে শ্রদ্ধা জানাতে মরদেহ রাখা হয় নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 1টায় মরদেহ নিয়ে যাওয়া হয় বিএল উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে জাতীয় পতাকা ও বাংলাদেশ সেনাবাহিনীর পতাকায় মোড়ানো বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অসংখ্য মানুষ। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 44তম মৃত্যুবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। সকালে ভাসানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাওলানা ভাসানীর পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। দিবসটি উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মাওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোচনা করার আয়োজন করা হয়। বগুড়ার কাহালুতে হয়ে গেল নবান্ন মাছের মেলা। প্রতি বছর অগ্রহায়ণ মাসের 2 তারিখ এ মেলার আয়োজন করা হয়। রাজশাহী, পুঠিয়া, সাপাহার, তালোড়া সহ বিভিন্ন এলাকার হাওর বাওর, নদী ও খালবিল থেকে আনা হয় বড় বড় মাছ। এবার কাতল, বোয়াল, চিতল, সিলভার কার্প, কালো বাউস, পাঙ্গাস, ব্রিগেড সহ বিভিন্ন জাতের মাছ উঠেছিল মেলায়। এবার মাছের আমদানি কম থাকলেও সর্বোচ্চ 21 কেজি ওজনের ব্রিগেড মাছ উঠেছিল বলে জানান বিক্রেতারা। ভোর থেকেই শুরু হয় মাছের কেনাবেচা। শুধু কাহালু নয়, আশপাশের এলাকা থেকে আসেন ক্রেতা বিক্রেতারাও। এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে হতে পারে, এমন প্রস্তাব নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ভর্তি পরীক্ষার বিকল্প হিসেবে এটিকে ভাবা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে পিসি, জেএসসি, এইচএসসি এবং বার্ষিক পরীক্ষা।
অন্যান্য বছর নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় স্কুলে ভর্তি কার্যক্রম, অথচ এবছর এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে। ফলে ভর্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তায় অভিভাবকরা। এবারের ভর্তিটা কিভাবে নেওয়া হবে আর প্রক্রিয়াটা কিভাবে হবে আমরা খুব চিন্তিত। ভর্তির প্রক্রিয়া যাতে করে স্বচ্ছ হয় সেটাই নিশ্চিত করতে হবে। স্কুলগুলোতে প্রথম শ্রেণীর ভর্তি হয় লটারির মাধ্যমে, অন্যান্য শ্রেণীতে ভর্তি হয় লিখিত পরীক্ষায়। তবে এবার করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে বেশ কয়েকটি বিকল্প নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এর মধ্যে আছে সংক্ষিপ্ত সিলেবাসে লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা। সেই সঙ্গে পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালানো যায় কিনা সেটি নিয়েও কাজ চলছে। আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তারা আমাদেরকে পরামর্শ দেবেন সর্বশেষ পরিস্থিতি কি করোনার, সেই বিষয়টা জেনেই আমাদের দুজন কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে স্কুলগুলো চাইছে সিদ্ধান্ত দ্রুত দেয়া হোক, সব ধরনের প্রস্তুতি তাদের আছে। গার্ডিয়ানরা কিন্তু আমাদের কাছে জানতে চায় কবে ভর্তি, শিক্ষকদের চাপ দেয় বিভিন্নভাবে, জানতে চায় প্রক্রিয়াটা কি হবে। তো সেখানে কিন্তু এই ভর্তির প্রক্রিয়াটা সরকারের কাছ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না। যখনই সরকার আমাদেরকে সিদ্ধান্ত দিব আমরা দ্রুত সেটা কিন্তু করে ফেলতে পারবো, সেই জন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়ে সে বিষয়টি বিবেচনায় রেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। এরই মধ্যে নামী স্কুলগুলোতে অবৈধভাবে ভর্তির জন্য তৎপর হয়ে উঠেছে বেশ কয়েকটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন করোনার এই পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে এই অনিয়ম করতে না পারে সেজন্য এখন থেকেই মন্ত্রণালয়কে কঠোর নজরদারি রাখতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরেক ধাপ এগুলো মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে বৈঠকে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা। এখন শুরু হবে বিশদ নকশা তৈরির কাজ। বৈঠক শেষে একথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। এই বন্দর দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা আর বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। সামর্থ্যের চেয়ে বেশি বছরে ৩০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করছে বন্দর। এই অবস্থায় মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়টি গেল কয়েক বছর ধরেই আলোচনায়। অবশেষে আলোর মুখ দেখছে এই প্রকল্প। শুরু হচ্ছে প্রকল্পটির পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ। গেল ২৩ সেপ্টেম্বর পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর সোমবার প্রথম বৈঠকে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা। ২ ধাপে এই প্রকল্পের কাজ করবে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোয়েই। প্রথম ধাপে নকশা ছাড়াও বন্দর নির্মাণে ঠিকাদার নিয়োগে সাহায্য করবে প্রতিষ্ঠানটি, আর দ্বিতীয় ধাপে দেখভাল করবে নির্মাণ কাজও। মাতারবাড়ির এই প্রকল্পে সম্ভাব্যতা যাচাই হয়েছে জাপানের সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে। ভূকম্পন সহনশীল জেটি ও কি গ্যান্ট্রি ক্রেনগুলোকে সর্বোচ্চ সুরক্ষিত রাখায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে টার্মিনালের নির্মাণ কাজে এগিয়ে আনা হবে যাতে অর্থের সাশ্রয় হয়। সর্বোপরি চেষ্টা থাকবে প্রকল্পটি সফলভাবে শেষ করার। এই প্রকল্পে মোট ব্যয় প্রায় ১৭,০০০ কোটি টাকা, যার মধ্যে ১০,০০০ কোটি টাকা জায়গা দিচ্ছে ঋণ হিসেবে। ৩,০০০ কোটি টাকা দেবে চট্টগ্রাম বন্দর, বাকি টাকা দেবে সরকার। ২০২৫ সালে চালু হবে এই বন্দরের অপারেশনাল কার্যক্রম। পুরোপুরি চালু হবে ২০২৬ সাল নাগাদ। বন্দরটি হলে দেশের অর্থনীতির ক্রম ঊর্ধ্বমুখী ধারার সাথে তাল মেলানো সহজ হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। নেপাল, ভুটান, ইভেন কলকাতা, হালদিয়া বন্দর, এরাও আমাদের এই বন্দরের মাধ্যমে উপকৃত হবে। কারণ এখানে এখন সিঙ্গাপুর বা কলম্বো বন্দরে যেমন ডিপ ড্রাফট ভেসেলগুলো আসে, আমাদের এই বন্দরে সেই রকম ভেসেল আসবে। এখান থেকে ফিডার লাইন চলবে, সেই স্বপ্ন আর বেশি দূরের না। বিপুল নির্মাণ খরচের বিপরীতে অর্থনৈতিকভাবে কতটা সুবিধা আনবে এই বন্দর? বন্দর কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে চট্টগ্রাম কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চলগুলোতে যে পরিমাণ পণ্য পরিবহন করতে হবে তাতেই উঠে আসবে খরচ। লাভজনক করতেই পরামর্শক নিয়োগ করা হয়েছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। মাতারবাড়ি এলাকায় যে পরিমাণ বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, শুধুমাত্র সেই জায়গার কার্গো পরিবহন করলেও মাতারবাড়ি বন্দর একটি ভায়াবল বন্দর হিসেবে সামনে চলে আসবে। শুরুতে ৪৬০ মিটার লম্বা জেটি হচ্ছে মাতারবাড়িতে, যা যুক্ত আছে নদীপথে। পরে সড়ক ও রেলপথ যুক্ত হবে এই বন্দরে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।